চট্টগ্রামে এক নবজাতকের করোনা শনাক্ত, প্রসবের আগেই আক্রান্ত ছিলেন শিশুটির মা। বসুন্ধরায় করোনা চিকিৎসা শুরু রোববার থেকে, জনবল সংকটে বেসরকারি হাসপাতাল। ঈদের ছুটি শেষে ঢাকামুখী ভিড়, যানবাহনে বাড়তি ভাড়া, পথে করোনা সংক্রমণ ঝুঁকি। অবৈধভাবে লিবিয়ায় গিয়ে প্রাণ গেল ২৬ বাংলাদেশি, গুলিতে আহত আরও ১১ জন। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৩,৬২,০০০ ছাড়ালো, একদিনে মৃত্যু ৪,৬১২। স্বাগত বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে। আপনারা শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে এক নবজাতকের। নগরীর জেনারেল হাসপাতালে গত রোববার দুপুরে জন্ম নেওয়া ওই শিশুর মা করোনা আক্রান্ত ছিলেন। পরদিনই পরীক্ষার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া পরীক্ষার ফলে জানা যায় ওই নবজাতকও করোনা সংক্রমিত। গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন ৩২ বছর বয়সী ওই নারী। ওই দিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। করোনা আক্রান্ত ওই মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষায় ২,৪২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৫ জন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ওই নবজাতকের আসলে কিভাবে করোনা সংক্রমিত হলো, চিকিৎসকরা আসলে এই বিষয়ে কি বলছেন, আর এই মুহূর্তে মা ও শিশুর শারীরিক অবস্থা কেমন? চট্টগ্রামে মূলত যে নবজাতক অর্থাৎ জন্মের পরপরই যার এই করোনা সংক্রমণ পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে, তার ৪ দিন পরে নমুনা পজিটিভ এসেছে। তো ধারণা করা হচ্ছে, আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে মূলত তার মায়ের কাছ থেকে সে সংক্রমিত হতে পারে, এরকম একটি ধারণা তারা করছেন। কারণ এই শিশুটির মা গর্ভবতী থাকা অবস্থাতেই মূলত গত ২৪ তারিখ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হন। এরপরে সেখানকার চিকিৎসকরা, গাইনি বিভাগের চিকিৎসকদের পরামর্শে ২৪ তারিখ দুপুরের পরে এই মায়ের সিজারিয়ান অপারেশন করেন এবং এরপরে এই কন্যা শিশুটির জন্ম হয় এবং সাথে সাথেই সেই শিশুটির কাছ থেকে নমুনা নিয়ে পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং সেই প্রেক্ষাপটে এখন মা ও শিশু বা নবজাতক যে কন্যা শিশুটি, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে গাইনি বিভাগের একটি কক্ষে আলাদাভাবে রাখা হয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের দুজনেরই শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং মোটামুটি ভালোর দিকেই আছে। অর্থাৎ তাদের শরীরে করোনা সংক্রমণ হলেও বড় কোনো ধরনের উপসর্গ বা এই ধরনের কোনো সমস্যা নেই বলেই চিকিৎসকরা জানিয়েছেন। তো এই প্রেক্ষাপটে এখন তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা আশা করছেন যে খুব শীঘ্রই হয়তো তারা করোনা মুক্ত হয়ে বাসায় ফিরতে পারবেন। যেহেতু এই শিশুটি জন্মের পরপরই তার নমুনা নেওয়া হয়েছে এবং ৪ দিন পরে তার পজিটিভ এসেছে, তো চিকিৎসকরা বলছেন যে বাংলাদেশের সর্বকনিষ্ঠ যে এই শিশুটি বা তার করোনা আক্রান্ত হলেন এবং এই সবকিছু মিলিয়ে আসলে এখন পরিস্থিতি বেশ তাদের চিকিৎসকদের বলা যায় যে উন্নতির দিকে চিকিৎসকরা দাবি করছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। রোববার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড হাসপাতাল। ১৭ মে উদ্বোধন হলো। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফ না থাকায় কার্যক্রম শুরু হতে দেরি। চিকিৎসা শুরু হওয়ার পর চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বাড়ানো হবে লোকবল। এদিকে করোনা রোগীদের সেবাদানকারী বেসরকারি হাসপাতালগুলো ভুগছে আইসিইউ ও লোকবল সংকটে। ১২ এপ্রিল শুরু করে ৩ সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শেষ হয় বসুন্ধরা গ্রুপের অস্থায়ী কোভিড হাসপাতালের। ২০১৩টি সাধারণ বেড ও ৭১ বেডের আইসিইউ এর এই হাসপাতালটি ১৭ মে উদ্বোধন হয়। এরপর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম।
আপাতত করোনায় আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর 245 সদস্যকে সেবা দেয়া হচ্ছে এখানে। 2000 চিকিৎসক কর্মচারীর চাহিদা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক আছেন 191 জন, নার্স মাত্র 60 জন, যা দিয়ে দৈনিক 8 ঘন্টার রোস্টার ডিউটি অনুযায়ী সেবা দেওয়া সম্ভব নয়। এটা একটা মে শিফট হাসপাতাল, তাই না? এটা কোনো পুরানো হাসপাতাল না। সুতরাং এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে তাদের অন্য জায়গা থেকে রিপ্লেসমেন্ট করে এখানে আসতে হচ্ছে। ফলে রিপ্লেসমেন্টে একটু সময় লাগে, একটা অর্ডার হয়ে আসতে হয়, তাই না? ধরেন কেউ হয়তো ঢাকার বাইরে পোস্টিং আছে, তাকে প্লেসমেন্ট করে এখানে দেওয়া হচ্ছে, সুতরাং তাকে তো 1-2 দিন সময় দিতে হবে আমাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার কার্যক্রম শুরুর পর প্রয়োজন অনুযায়ী হাসপাতালটিতে লোকবল সরবরাহ করা হবে। আগামী রোববার অর্থাৎ 31শে মে তারিখে ওখানে আমরা রোগী গ্রহণ করতে পারবো এবং রোগী গ্রহণের সঙ্গে সঙ্গে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে আমরা গ্র্যাজুয়ালি ডাক্তার, নার্স এবং 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী যখন যা প্রয়োজন আমরা অব্যাহতভাবে ওখানে দিতে থাকবো এবং যন্ত্রপাতির ক্ষেত্রেও যখন যেটা প্রয়োজন পড়বে সেটা সরবরাহ দেবো। আশা করি কোনো সমস্যা হবে না। এদিকে গত 18 মে করোনা রোগীদের সেবাদান কার্যক্রম শুরু করলেও লোকবল সংকটে ভুগছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা চিকিৎসা দেয়া বেসরকারি প্রায় সব হাসপাতাল ভুগছে আইসিইউ সংকটে। যদি সরকারের তরফ থেকে আইসিইউ বেড এবং আইসিইউ ভেন্টিলেটর সহ আনুষঙ্গিক ইকুইপমেন্ট দেওয়া হয়, তাইলে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারি। আমাদের কর্মচারী, কর্মকর্তা, ডাক্তার এদেরকে সুরক্ষিত রাখা এবং এদেরকে মেন্টালি ফিজিক্যালি ফিট রাখা এটা একটা কঠিন কাজ। দুঃখজনকভাবে আমাদের কিছু কর্মচারী, কর্মকর্তা অনেকেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখান থেকে চাকরি থেকে চলে যাচ্ছেন বা ওনারা আর আসছেন না। এটাও আমাদের একটা বিশাল সমস্যা হিসেবে আমরা ফিল করতেছি যে হঠাৎ করে একটা লোককে আমরা শেখাচ্ছি কিন্তু সে আসে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের হাসপাতালগুলোতে বর্তমানে 1257টি আইসিইউ ইউনিট রয়েছে, যার মধ্যে সরকারি 520টি ও প্রাইভেট হাসপাতালগুলোতে আছে 737টি। এগুলোর মধ্যে করোনার জন্য নির্ধারিত আইসিইউ রয়েছে 399টি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশকে উদ্বেগজনক বলছে বেসরকারি হাসপাতালগুলো। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন তারা। বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের নেতাদের দাবি, সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশনায় হিতে বিপরীত হবে। দেশে করোনা চিকিৎসায় প্রাথমিকভাবে কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু শয্যার অভাব ও চিকিৎসা সেবার অপ্রতুলতার নানা অভিযোগ ওঠে। এছাড়া জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত সাধারণ রোগীরাও অন্য হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেন। পরিস্থিতি বিবেচনায় দেশের সব হাসপাতালে কোভিড ও নন কোভিড রোগীদের আলাদাভাবে চিকিৎসার নির্দেশ দেয় সরকার। তবে সরকারের এই নির্দেশনায় লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে দাবি করছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এতে উদ্বেগজনক হারে বাড়বে করোনা রোগী। যে সমস্ত হসপিটালে আপনার হার্টের, লাংয়ের, কিডনির, ক্যান্সারের, লিভারের পেশেন্ট রয়েছে, সেখানে যদি এগুলো ছড়িয়ে পড়ে, এটা হবে একটা বড় ধরনের বিপর্যয়। আপনি একটা হসপিটালে আসলেন, কোভিড রোগী আছে শুনলেই কিন্তু তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে। এখন যেভাবে যে সার্কুলার জারি করা হয়েছে, সেখানে মানুষের মধ্যে আরও মোর ভয়ভীতিটা কাজ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মানবিক কারণ বিবেচনায় এমন নির্দেশনা দেয়া হয়েছে। বাধ্যতামূলকভাবে সব হাসপাতালগুলোকে এই নির্দেশনা মানতে হবে। কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো যথেষ্ট যদি না হয়, এই জন্য যে সমস্ত হাসপাতাল 50 বেড অথবা বেশি আছে, যাদের একাধিক ইউনিট করা সম্ভব, তাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা যে কোভিড পেশেন্টও নিতে হবে, নন কোভিড পেশেন্টও নেবেই। তো একটু হয়তো সময় লাগে, এটার ইন্টারনাল প্রস্তুতিতে হাসপাতাল টু হাসপাতাল হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে। এর আগে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়ে নির্দেশনা জারি করলেও তা বাস্তবায়ন হয়নি। তখন সরকারের পক্ষ থেকে তাদের লাইসেন্স বাতিল করা সহ বিভিন্ন ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোটা বিশ্ব যখন করোনার প্রতিষেধকের অপেক্ষায় দিন গুনছে, তখন দেশের বিভিন্ন জায়গায় চলছে ঝাড়ফুঁক দিয়ে রোগ সারানোর প্রতারণা। কেউ কেউ আবার জিন দিয়ে করোনা দূর করার দাওয়াইও দিচ্ছে, আর তাদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। জিন আর ঝাড়ফুঁকের মাধ্যমে করোনা সারানোর জমজমাট ব্যবসার চিত্র ধরা পড়েছে তালাশ টিমের অনুসন্ধানে। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন। কবিরাজের কাছে করোনা রোগের চিকিৎসা সরাসরি দেখতে হবে, তাই তালাশ টিমের এক সদস্যকেই রোগী সাজানো হলো।
এলাকার হাজার ফকির ও তার ছেলে রাজু ফকির নিজ বাড়িতেই খুলেছেন করোনার চিকিৎসালয়। আমি এই পর্যন্ত কত খোঁজ লাগাইছি যে করোনা রোগী দেখবো, তাই সমস্যার কথা দুই কবিরাজকে জানানো হলো। ডাক্তার করোনা বলছে, কোনো সমস্যা নেই, ওইটা সেরে যাবে না পাগল। দেশেই নেই, জিন দেশে নেই, তাই বাবার পরিবর্তে ছেলে রাজু ফকির গাছড়া দিয়ে করবেন করোনার চিকিৎসা। ডাক্তারের কাছে ভয়তে বলতে পারিনি যে আমার কাছে সে যদি বলে করোনা, এইগুলোর চিকিৎসা আমরা দিছি, কারণ গাছড়া দিই। শুধু বাবা ছেলেই নয়, মাও আছেন এই কবিরাজির দলে। হয়তো ডাক্তার তো দেখাচ্ছে না, ওরা সব চুরি করে চলে আসতেছে, আমরা এই ওষুধ দিচ্ছি, ওকে তো খেয়ে ভালো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, করোনা রোগীদের মোবাইল সেবা দেওয়ার ব্যবস্থাও আছে এখানে। মোবাইল কাছে ভাই আমাদের এই সমস্যা, আমরা ভয়তে যাচ্ছি ডাক্তারের কাছে, আপনি এই খান, আপনি এই ব্যবহার করেন, আপনার সেরে যাবে। এই যে এই 3 খান গাছ দিছি না, ছাইদল আর গরম গরম পানি খাবে। করোনা চিকিৎসা শেষে বিলও মেটানো হলো, এমন সময় হাজির তালাশ টিমের সদস্যরা। করোনা রোগের চিকিৎসা হয় কিনা? না, করোনা বললে এটা আছে প্রতারণা হয় ভাই। অন্যদিকে জিন বশকারী কবিরাজ আজিজুর রহমান থাকেন যশোর সদরের লেবুতলা ইউনিয়নের শোষনদা গ্রামে। তালাশ টিমের আরেক সদস্য যান চিকিৎসা নিতে। রাত যত গভীর হচ্ছে, শরীর তত ছমছম করছে। কবিরাজের বাড়িতে যাওয়ার পর শুরু হয় জিন চিকিৎসা। আপনার মতো মানুষের এরকম কষ্ট হতেছে, সে জনের কেপ্তি আই কোন আরে পুরাই মারতে আই না। করোনা রোগের জন্য নাকি দায়ী খারাপ জিন, আর সেই জিনকে বোতলবন্দি করে রোগমুক্ত করেন কবিরাজ। আমরা এসব বোতলে জেন তুলি না, ভালোই ছেড়ে যাবে। জিনের মাধ্যমে বোতল নেশা করে না গো, ওনাদের অনেক জেন ধরতে হবে। এগুলো কি সব জেন ধরা? সব জেন ধরা। সব আলো নিভিয়ে সৃষ্টি করা হয়েছে ভুতুড়ে পরিবেশ। কবিরাজের কাছে থাকা ভালো জিন এবার হাজির। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। এই ইসমাইলের যে জিনটা জ্বালায় তারে ধরে নেই তো 164 জন দা। এবার রোগীর আসলেই করোনা হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা শুরু হলো। ডাক্তার গোবিন্দনাথ ঠাকুর, দেখেন তো ছেলেটারে করোনা হয়েছে কিনা দেখেন তো। জ্বর তো 1 সপ্তাহ হয়েছে, 650 বছর বয়স আমার। আরে বাবা, করোনা হয়েছে তাই না? সব শেষ, জিনের সাহায্যে রোগ নির্মূলের পরামর্শ দিচ্ছেন কবিরাজ আজিজুর রহমান। নুন দিয়ে লেবুর রসটা দিয়া জ্বালাইয়া উনারে খাওয়াবে, মানে করোনা ভালো হয়ে যাবে আল্লাহর রহমত। এবার আসল রূপে তালাশ টিমের সদস্যরা, তবে ক্যামেরার লাইট জ্বলতেই অজ্ঞান কবিরাজ। জিন সাধন করছিলেন, কই সে জিন কই? আমি দেখা করি না। এবার যেন অসহায় আত্মসমর্পণ করলেন জিন বশকারী কবিরাজ। না না কাকা, আপনি ওঠেন। আর করবেন না, হ্যাঁ আর করবেন না। অন্যায় কেন করছেন? জীবনের ভণ্ডামি করব না। দূর থেকে করোনা সারাতে আসা অন্য রোগীদের প্রতিক্রিয়া শোনা যাক। ধোকা দিচ্ছে, এইটা বুঝলাম। আর করবেন এটা? আসবেন না, আর আসবো না। আমরা এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদা প্রস্তুত আছি। বনি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। নামাজের জন্য মসজিদ খুলে দেওয়ার পর এই প্রথম জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর প্রায় সব মসজিদেই জুমার নামাজ প্রায় স্বাভাবিক জামায়াতে ছিল। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ান সিদ্দিকী। রেজওয়ান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি আসলে কতটা মানা হচ্ছে? আজকে শুক্রবার জুমা চলছে, কি দেখছেন সেখানে? সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এটা কিন্তু এখন সবথেকে বহুল চর্চিত একটি প্রশ্ন। কিন্তু তার আগে আমি একটু পেছন ফিরে তাকাতে চাই যে গত 23 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত করোনা সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে দেশের সবগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ধর্মীয় আবেগের বিবেচনা করে 7 মে জোহরের নামাজ থেকে আপনার মসজিদগুলো খুলে দেওয়া হয়। এখন কিন্তু সেই খুলে দেওয়ার পেছনে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। সেই শর্তের মধ্যে ছিল হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে এবং 2 কাতার পর এক কাতারে আপনার দূরত্ব বজায় রাখতে হবে। এখন আজ বাইতুল মোকাররম মসজিদ ঘুরে যেটা দেখেছি আমরা, এখানে স্বাস্থ্যবিধি খুব বেশ ভালোভাবে মেনে চলা হয়েছে এবং সামাজিক দূরত্ব মানা হয়েছে। যারা বেলা দুপুরে 1টার দিকে মসজিদের গেট খুলে দেওয়া হয়, গেট খুলে দেওয়ার সময় মানুষ একজন করে মানুষ মসজিদে প্রবেশ করে, সেক্ষেত্রে ভাইরাস জীবাণুনাশক স্প্রে গেট থেকে ছিটানো হয়, তারপর একজন করে মানুষ মসজিদে প্রবেশ করে এবং মসজিদের ভেতরে যখন তারা প্রবেশ করে সেখানে কয়েকজন স্বেচ্ছাসেবী মানুষ ছিলেন। তারা যেসব মানুষগুলো 3 ফিট দূরত্ব মেনে মসজিদে বসেননি তাদেরকে আসলে উৎসাহিত করা হচ্ছিল বা সরিয়ে দেওয়া হচ্ছিল মসজিদে, যে আসলে দূরে অবস্থান করার জন্য তাদেরকে উৎসাহিত করা হচ্ছিল। আর যতটুকু
এছাড়া মসজিদে মানুষের করোনা রোগীদের যারা করোনা রোগী আছে, করোনা পরিস্থিতি আছে, সেই হিসাবে আপনার মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয়। রেজাল সিদ্দিকী জানাচ্ছিলেন বায়তুল মুল কমিশনার থেকে। বেক্সিমকো ফার্মার ওষুধ ইভেরা 12 সেবনে মাত্র 5 দিনে করোনা নিরাময়। ঢাকার দোহার থানার 11 পুলিশ সদস্যের উপর প্রয়োগে মাত্র 5 দিনেই সুফল পেয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে 700 রোগীর মধ্যে 665 জনই সুস্থ হয়েছে। চিকিৎসকেরা বলছেন ইভেরা, আইভারম্যাকটিন ও ডাইসাইক্লিন একসঙ্গে ব্যবহারে 95% করোনা পজিটিভ রোগীর নেগেটিভ ফল আসছে। দেশে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার প্রতিষেধক ও চিকিৎসা নিয়ে একযোগে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। করোনা মহামারীতে আশার আলো দেখাচ্ছে বেক্সিমকো ফার্মার ইভেরা 12 নামের ওষুধ, যার জেনেরিক নাম আইভারমেকটিন। 17 মে ঢাকার দোহার থানার 16 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। 19 মে 12 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। 12 জনের মধ্যে 11 জনকে বেক্সিমকোর উৎপাদিত ওষুধ ইভেরা 12 এর সাথে ডক্সিসাইক্লিন দেয়া হয়। 5 দিন পর করোনা পরীক্ষায় 11 জনই নেগেটিভ হন। যাকে খাওয়ানো হয়নি তিনি এখনো পজিটিভ। 12 জন রোগীর উপর আমরা ট্রায়াল দিলাম। ওই যে আমাদের বেক্সিমকোর একটা ওষুধ আছে ইভেরা 12, আমাদের এখান থেকে টিম পাঠায় স্যাম্পল নিয়ে চিকিৎসা করলাম, আইপিএসে জমা দিলাম। তাতে আমাদের ওখান থেকে 11 জনই নেগেটিভ। আর পুলিশ সদস্য যারা আছে তারা খুব ভালো ফিল করছে এবং তাদের কোনো কমপ্লিকেশন নাই। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসকেরা জানান করোনা রোগীকে প্রতিদিন একটি 12 মিলিগ্রাম আইভারমেকটিন ও একটি 100 মিলিগ্রাম ডক্সিসাইক্লিন ওষুধ খাওয়ানো হয়। এভাবে এখন পর্যন্ত 700 রোগীর ওপর এ ওষুধ প্রয়োগ করে 95% সুফল মিলেছে। আইভারমেকটিনের সাথে প্রথম দিকে আমরা এজিথ্রোমাইসিন ইউজ করেছিলাম গাইডলাইন অনুসারে। এখন আমাদের সদস্য স্যারের নির্দেশনায়, ঢাকা মেডিকেলের স্যার নির্দেশনায় আমরা আইভারমেকটিনের সাথে ডক্সিসাইক্লিন আমরা 200 রোগীকে দিয়েছি এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সিমটম বেশ ভালো ইমপ্রুভ করতেছে। তো এটা চিকিৎসার ক্ষেত্রে স্বল্প খরচ হয়, আমরা অনেক আশাবাদী যে এটা বাংলাদেশের করোনা রোগীর চিকিৎসকদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে। ধন্যবাদ। করোনা মহামারীর মতো জরুরি অবস্থায় এসব ওষুধ ব্যবহারে নিরুৎসাহিত করছে না বিশেষজ্ঞরা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও গবেষণার তাগিদ তাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। গণপরিবহন না চলায় বাড়তি ভাড়া ও সংক্রমণ ঝুঁকি নিয়েই ফিরছেন তারা। সকাল থেকে ঢাকায় ফেরার বিভিন্ন প্রবেশদ্বারগুলোতে খুব একটা চাপ ছিল না। রোববার থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজধানীমুখী মানুষের ভিড় শনিবার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল কম। মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও ভাড়া চালিত মোটরসাইকেলে রাজধানীতে ফিরছেন উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ। স্বাস্থ্যবিধি মানছেন অধিকাংশ চালক ও যাত্রী। এদিকে গাজীপুর শুক্রবার সকাল থেকেই ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন ও যাত্রীর চাপ বেশি। গাদাগাদি করে একই বাহন ব্যবহার করার ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। গণপরিবহন না থাকায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। দৌলতদিয়া, পাটুরিয়া, কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটের ফেরিতে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। এই বিষয়ে আরো জানাতে এখন রাজবাড়ীর দৌলতিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতিয়া ফেরিঘাটে আজ ভিড় কেমন দেখছি? সকাল থেকে আমরা ভিড় অনেক বাড়তে দেখেছি। করোনা সংক্রমণ রোধে ঘাটে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? এখনো কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের কিন্তু প্রচুর পরিমাণে চাপ রয়েছে। অর্থাৎ সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু শত শত যাত্রী কিন্তু এসে ভিড় করছে এবং তারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় আছে। যেহেতু ঈদের ছুটি শেষ, যে কারণে কিন্তু তাদেরকে কর্মস্থলে যোগ দিতে হবে। দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী কিন্তু এখনো কিন্তু আছে। এই যাত্রীগুলো কিন্তু মাহেন্দ্র, মাইক্রোবাস, এমনকি মোটরসাইকেল ভাড়া করেও কিন্তু তারা এই দৌলতদিয়া ঘাটে এসে কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনে, অর্থাৎ গাদাগাদি করেই কিন্তু তারা এই দৌলতদিয়া ফেরিঘাটে এসে ভিড়ছে এবং ফেরিঘাটে কিন্তু একইভাবে তারা গাদাগাদি হয়ে
ফেরি পারাপার হচ্ছে, অর্থাৎ কোনো প্রকারের সামাজিক দূরত্বই কিন্তু মানা হচ্ছে না। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট থেকে যতগুলো ফেরি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে প্রত্যেকটাই ফেরি কিন্তু উপচে পড়া ভিড়, অর্থাৎ 3 ফুট সামাজিক দূরত্বের কথা বলা হলেও কিন্তু সেখানে ফেরিগুলোতে 3 ইঞ্চিও দূরত্ব মানা হচ্ছে না, যে কারণে কিন্তু করোনা সংক্রমণের যে ঝুঁকি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু এই করোনা সংক্রমণ ঝুঁকি রোধের জন্য বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু কোনো জীবাণুনাশক স্প্রে বা কোনো ওষুধ ছিটানোর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যাত্রী এবং যানবাহনের চাপটা আরো বাড়ছে। এই রুটে ছোট বড় মিলে 14টি ফেরি রয়েছে, 14টি ফেরির মধ্যে 9টি ফেরি দিয়ে কিন্তু যানবাহন পারাপার করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখনো কিন্তু যাত্রী এবং যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। দৌলতদিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। করোনা সংক্রমণের কারণে প্রায় 2 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল। বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে যাত্রীদের আস্থা অর্জনই হবে এয়ারলাইন্সগুলোর জন্য চ্যালেঞ্জ। তবে সামাজিক দূরত্ব মানার শর্তে বাড়তে পারে আকাশপথের খরচ। দেশে করোনা সংক্রমণ শুরু হলে 25 মার্চ থেকে 17 দেশ ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ করে সরকার। 2 মাসের বেশি বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়ে দেশি এয়ারলাইন্সগুলো। এবার 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করতে এয়ারলাইন্সগুলোকে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। ক্রুদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে N95 মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। যাত্রীদের আসন বিন্যাসেও এসেছে পরিবর্তন। এক যাত্রী বসার পর পাশের একটি আসন শূন্য রেখে বসতে হবে আরেকজনকে। এতে একটি ফ্লাইটে খালি রাখতে হবে অন্তত 25% আসন। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যগত দিক নিশ্চিত করে তাদেরকে টিকিট প্রদান এবং বিমানবন্দর আগমন থেকে শুরু করে বিমানে বোর্ডিং ইন পর্যন্ত তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে মাস্ক এবং গ্লাভস পরিধান নিশ্চিত করা সহ অন্যান্য যেসব দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে নতুন নির্দেশনার কারণে ভ্রমণের খরচও বাড়বে যাত্রীদের। কোনো কোনো ক্ষেত্রে খালি রাখতে হবে উড়োজাহাজের অর্ধেক আসন। 50% বেশি প্যাসেঞ্জার নিয়ে আসলে ট্রাভেল করার সুযোগটা নেই। সেখানে বর্তমান যে অপারেশন কস্ট আছে সেই অপারেশন কস্টের চেয়ে কম্পারেটিভলি অপারেশন কস্ট আসলে সেম থাকবে, বাট রেভিনিউ আর্নিং যে জেনারেট হওয়ার সুযোগটা আছে সেটা প্রায় অলমোস্ট 50% হয়ে যাবে। তো সেই অবস্থা থেকে ব্যবসাকে টিকে রাখার জন্য কিছুটা ফেয়ার বাড়বে প্রত্যেকটা রুটে, বাট সেটা প্যাসেঞ্জারদের একটা সহনশীল এবং যেন লজিক্যাল অ্যামাউন্ট হয়। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের আস্থা অর্জনই এয়ারলাইন্সগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এখন কিন্তু সেখানে স্ট্যাগারিং করতে হবে, অর্থাৎ একটা ডিপার্চার থেকে আরেকটা ডিপার্চার একটু সময় দিতে হবে, বা একটা অ্যারাইভেল থেকে আরেকটা অ্যারাইভেল একটু সময় দিতে হবে, যাতে হঠাৎ করে ভিড় না হয়ে যায়। কারণ ভিড় হলে করোনা আক্রান্তের একটা সম্ভাবনা বা শঙ্কা থেকে যাবে। সো এখানে কিন্তু আপনার টোটাল ফ্লাইট কমে যাবে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে আর্থিকভাবে সবচেয়ে বেশি সংকটে পড়ে এভিয়েশন খাত। বিশেষজ্ঞদের আশঙ্কা সারা বিশ্বে চাকরি হারাতে পারেন এই খাতের কয়েক লাখ কর্মী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে শাকসবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও করোনা ভাইরাসের কারণে ক্রেতা কম, এতে হতাশ বিক্রেতারা। বাজারগুলোতে স্বাভাবিক রয়েছে পেঁয়াজ, মরিচ, বেগুন সহ বেশ কিছু পণ্যের দাম, তবে দাম বেড়েছে মাছ ও ব্রয়লার মুরগির ডিমের। করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে সাধারণ ছুটি চললেও খোলা রয়েছে জরুরি সেবা ও কাঁচা বাজার। তবে বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কেউ কেউ মাস্ক, গ্লাভস ব্যবহার করলেও অনেকেই তা করছেন না। শুক্রবার রাজধানী কাঁচা বাজারে গিয়ে দেখা যায় পণ্য সরবরাহে নেই কোনো ঘাটতি। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা দরে, কাঁচামরিচের কেজি 40 টাকা, লেবুর হালি 30 টাকা। বেগুনের দাম কমে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, তবে 10 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও ক্রেতা কম থাকায় বিক্রিও কম। বেচা কিনা অনেক কম, কাস্টমার কম, মানুষ এখন বাড়াইতেছে না, কম বাড়াইতেছে। বুঝছেন, ঈদের আগের তুলনায় মোটামুটি স্বাভাবিক, ওই রকমের বেশি না, ওই রকমেরই আরো কম। বাজারে সরবরাহ ভালো, জিনিসপত্রের দাম এখন কমই আছে, তেমন বেশি না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, আর দেশি মুরগির ডিমের দাম আগের মতো থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগির ডিমের মূল্য। ঈদের 5-7 দিন আগে ছিল 75 থেকে 80 টাকা ডজন,
আর এই ইদারিং আমরা 2-3 দিন আজকে বেচতেছি 90 টাকা ডজন বেচতেছি, দাম বাড়তি। এদিকে মাঝারি আকারের রুই মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, অন্যান্য মাছের দামও কিছুটা বাড়তি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস ও তার স্ত্রী ক্যামেলিয়া। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম কথা জানিয়েছেন। চিঠিতে প্রিন্স অফ ওয়েলস ও ডাচেস অফ কর্নওয়াল লিখেছেন, যারা হতাহত হয়েছেন বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের জন্য যুবরাজ ও তার স্ত্রীর হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান তারা। করোনা ভাইরাস মহামারী ও ঝড়ের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। গৃহপালিত পশু পাখি বাঁচিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে খামারিদের জন্য। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর খাদ্য সহ অন্যান্য সংকট মোকাবেলায় ৭৫,০০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রার বিস্তীর্ণ এলাকা। সপ্তাহ পার হওয়ার পরও পানির নিচে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের ক্ষেত। পানিবন্দী অবস্থায় দিন কাটছে স্থানীয় লোকজনের। বিপদে প্রাণীগুলো। এই অবস্থায় গবাদি পশুর জন্য খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে খামারিদের জন্য। গৃহপালিত পশু পাখি বাঁচিয়ে রাখতে খাবারের সন্ধানে নৌকা নিয়ে দূর দূরান্তে ছুটছেন অনেকে। খাবারও তো ডুবে গেছে, মানে অল্প স্বল্প যা আছে তাই খাওয়াচ্ছে। গবাদি পশু নিয়ে যাবো কোথায়? তাই ঘাস কাটিয়ে নিয়ে এসে যে অনেক দূর থেকে নিয়ে বাসায় যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গৃহপালিত প্রাণীর খাদ্য সংকট নিরসন বা খামারিদের পুনর্বাসনের জন্য কোনো বরাদ্দ নেই তাদের। এই মুহূর্তে আমাদের হাতে নাই, মানে আমাদের অধিদপ্তরের ইনস্ট্যান্ট এনে দেওয়ার মতো ব্যবস্থা নাই। আমরা মানে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতেছি এবং ডিজি মহোদয় নিজেই বিভিন্ন কোম্পানিকে অফার দিচ্ছে যে তারা কিছু ডোনেট করুক। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গৃহপালিত পশু পাখির জন্য ৭৫,০০০ টাকার একটি বরাদ্দ পাওয়া গেছে। গবাদি পশুর জন্য একটা বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দটি আমরা জনপ্রতিনিধিকে অলরেডি আমরা দিয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে মারা গেছে বেশ কিছু গবাদি পশু ও হাঁস মুরগি। এতে ক্ষতির পরিমাণ ৩.৫ কোটি টাকার বেশি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। অবৈধভাবে চাকরির জন্য লিবিয়া গিয়ে প্রাণ দিলেন ২৬ বাংলাদেশি। দেশটির মিজদার শহরে তাদের গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা। আহত ১১ জন ভর্তি আছেন মিজদার নানা হাসপাতালে। এসব তথ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আর লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। লিবিয়ার বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে বাংলাদেশি সহ ৩৮ জনকে নিয়ে আসে ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায়। সেখানে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি করা হয় তাদের, করা হয় নির্যাতন। এক পর্যায়ে হাতাহাতি হলে মারা যান এক পাচারকারী। এর প্রতিশোধ নিতেই গুলি করে হত্যা করা হয়েছে ২৬ বাংলাদেশি সহ ৩০ অভিবাসীকে। এরা চাকরির জন্য ইলিগাল হয়ে গিয়েছিল, ওদেরই যারা চাকরি দিবে বলে নিয়ে গেছিল এবং ওদের ৩৮ জন ছিল এবং ওদের উপর খুব অত্যাচার করতেছিল আরো টাকা পয়সা দেওয়ার জন্য। তাদের যারা ক্যাপটিভ রাখছিল, এই ক্যাপ্টারদের একজনকে তারা মেরে ফেলে আমাদের বাঙালিরা। তখন এই মিলিশিয়া তারা ওপেন ফায়ার, এলোপাতাড়ি ফায়ার ওপেন করে তাতে ২৬ জন মারা যায়। এই ঘটনায় আহত হয়েছেন ১১ বাংলাদেশি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে নানা হাসপাতালে। আর এসব তথ্য জানিয়েছে সেখান থেকে পালিয়ে আসা এক বাংলাদেশি। ১১ জন আহত, এখন তাদের ত্রিপলির পাশে নিজ শহরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করতেছে। আর একজন বাংলাদেশি সে পালায়ে বেঁচে যায়, এক লিবিয়ান লোকের বাড়িতে লুকিয়ে আছে, সেই এমবাসিকে তথ্যটা দেয়। আর এটা বলা উচিত যে এই মুহূর্তে ওইসব এলাকায় যুদ্ধ চলছে। ইউরোপে পাড়ি জমাতে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেয়। এই যাত্রায় লিবিয়া উপকূলকে বেছে নেয় অভিবাসন প্রত্যাশীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সিরাজগঞ্জের চৌহালিতে যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও 2 মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে, এখনও নিখোঁজ 5 জন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে 71 যাত্রী নিয়ে চৌহালি সদরের দিকে যাচ্ছিল নৌকাটি। স্থলচরের কাছে পৌঁছানোর পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে। নৌকাটি ডুবে যাওয়ার পর 54 জনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস 1 শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করে। এরপর বুধবার জোতপাড়া এলাকা থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরে আরও 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে এখন অভিযান চলছে। ডুবে যাওয়া নৌকার আরোহীদের বেশিরভাগই ছিলেন ধান কাটার শ্রমিক। নোয়াখালী সদরে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সকাল 6 নম্বর ওয়ার্ডের 93 সল্লা গ্রামের কাজীটেক এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মা এবং পাশের পুকুর থেকে তার 2.5 মাসের মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো সল্লা গ্রামের বাবর হোসেনের স্ত্রী মরিয়ম ও তার মেয়ে মাইমুনা। সুধারা মডেল থানার ওসি নবীর হোসেন জানান, সকাল 10:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মরিয়মের স্বামী বাবর পলাতক। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। দর্শক, আমরা করোনা সংক্রমণ নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে চলে যাচ্ছি। 49টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কার্যক্রম চলমান আছে। 49টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,982টি এবং পরীক্ষা হয়েছে 11,301টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,87,067টি নমুনা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে 11,301টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 2,523টি এবং এ পর্যন্ত শনাক্ত 42,844 জন। শনাক্তের হার 22.33%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.04%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 23 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 19 জন, মহিলা 4 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 6 জন, 81 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন মৃত্যুবরণ করেছেন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 9 জন, রংপুরে 2 জন, বরিশাল বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। এলাকা ভিত্তিক ঢাকা সিটি 4 জন, ঢাকা জেলায় 1 জন, নারায়ণগঞ্জে 2 জন, মুন্সিগঞ্জে 1 জন, মানিকগঞ্জে 1 জন, কিশোরগঞ্জ 1, চট্টগ্রাম সিটিতে 6 জন, কুমিল্লা 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, ফেনী 1 জন, রংপুর 2 জন, ভোলা 2 জন, সিলেট 2 জন মৃত্যুবরণ করেন। বরিশাল বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। এলাকা ভিত্তিক ঢাকা সিটি 4 জন, ঢাকা জেলায় 1 জন, নারায়ণগঞ্জে 2 জন, মুন্সিগঞ্জে 1 জন, মানিকগঞ্জে 1 জন, কিশোরগঞ্জ 1, চট্টগ্রাম সিটিতে 6 জন, কুমিল্লা 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, ফেনী 1 জন, রংপুর 2 জন। ঢাকা মহানগরীতে 7,250টি। ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। তাছাড়া অনেকগুলো আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 4,900 জন, ছাড় পেয়েছেন 2,918 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,80,005 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,19,770 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,275 জন প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন সহ। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 15,265টি,
এ পর্যন্ত সংগৃহীত 24,70,002টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 21,600টি। এ পর্যন্ত বিতরণ 21,04,534টি। বর্তমানে মজুদ আছে 3,65,468টি। হটলাইনে স্বাস্থ্য পরামর্শের জন্য ফোন রিসিভ করা হয় 24 ঘন্টায় এবং গত 24 ঘন্টায় ফোন কল রিসিভ হয়েছে 1,76,257টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 83,65,433টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,211 জন এবং গত 24 ঘন্টায় এই সংখ্যা 10 জন বেড়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম গত 24 ঘন্টায় বিমানবন্দর দিয়ে কেউ প্রবেশ করেন নাই। স্থলবন্দরে 252 জন এবং সমুদ্র বন্দরে 159 জনকে স্ক্রিনিং করা হয়েছে। সর্বমোট স্ক্রিনিং স্থলবন্দর এবং সমুদ্র বন্দর মিলে 411 জনকে এবং বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সবগুলো দিয়ে আমাদের সর্বমোট এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 6,99,510 জন। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 9,088 জন এবং এ পর্যন্ত 2,27,611 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 271 জন। এ পর্যন্ত 6,630 জন। বিশ্ব পরিস্থিতি 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,04,505 জন। এ পর্যন্ত 55,93,631 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,221 জন এবং এ পর্যন্ত 3,53,334 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার 28 মে 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, তবে যাবার আগে একই কথা আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনার সচেতনতা, আপনার সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখতে পারে, আপনাকে সুস্থ রাখতে পারে। আপনি যেমন সতর্ক হবেন, সচেতন হবেন, আপনার পরিবারের সকল সদস্যকেও এই বিষয়ে সচেতন করবেন। এই ভাইরাসটি নাক, মুখ এবং চোখ দিয়ে শরীরে প্রবেশ করে, কাজেই অযথা আপনার হাত, নাক, মুখ, চোখে লাগাবেন না। যতদূর সম্ভব নাক, মুখ, চোখে হাত না লাগানোর জন্য সতর্ক থাকবেন এবং মাস্ক পরা অত্যাবশ্যক। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন, যেটা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় এবং সাবান পানি দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই এই মাস্ক জীবাণুমুক্ত হয়। কাজেই ঘরে তৈরি মাস্কও সবাই ব্যবহার করা যায় এবং এখন আমাদের 30 তারিখের পরে যেহেতু সবকিছু খুলে যাবে, আপনারা মাস্ক ছাড়া ঘরে বের হবেন না এবং আপনি মনে করবেন যে আপনার এই যুদ্ধে, কোভিড বা করোনা যুদ্ধে জয়লাভের একটি প্রধান অস্ত্র হলো মাস্ক ব্যবহার করা, নাক মুখ ঢেকে রাখা এবং হাত বারবার পরিষ্কার করা। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলবেন এবং সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার থাকলে বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। জনসমাবেশ এড়িয়ে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা। আপনি নিজে সাবধান থাকবেন, নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সাবধান সতর্ক রাখবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়াও আমরা খাদ্য তালিকায় যেগুলো গ্রহণ করার কথা বলি সেগুলো মনে রাখবেন, যেসব খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে সেই খাবারগুলো আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, জিঙ্ক থাকে এরকম খাবার খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাওয়া যায় লেবু জাতীয় খাবারে এবং টাটকা ফলমূল, শাকসবজি এসবের মধ্যে এগুলো বেশি করে খাবেন। আপনার খাদ্য তালিকায় প্রোটিন রাখবেন, ছোট মাছ খেতে পারেন এবং অন্যান্য জিঙ্ক থাকে প্রোটিনের মধ্যে এবং বীজের মধ্যে, যে কোনো কুমড়ো বা লাউ এগুলোর বীজের মধ্যেও জিঙ্ক পাওয়া যায়। কাজেই আপনারা এই খাবারগুলো যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে সেই খাবারগুলোর দিকে নজর রাখবেন। অবশ্যই ব্যায়াম করতে ভুলবেন না। প্রতিদিন আপনার সময়ের কিছু অংশ ব্যায়ামের জন্য রাখবেন, হালকা ব্যায়াম করবেন। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলেও একটু হালকা ব্যায়াম হয়ে যায়। আপনার ফুসফুসের ব্যায়াম করবেন যাতে ফুসফুসের কার্যকারিতা ভালো থাকে। এটা যারা আক্রান্ত হয়েছেন এবং যারা আক্রান্ত হন নাই সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যেন আমরা নিয়মিতভাবে হালকা ব্যায়াম করি, ফুসফুসের ব্যায়াম করি, আমাদের শ্বাসযন্ত্রকে সবল রাখি। যাদের দীর্ঘমেয়াদী অসুখ আছে, রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার
বা অন্য কিডনি রোগ, ফুসফুসি রোগ, অন্য যে কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে, তারা ওষুধপত্র কখনোই বাদ দিবেন না। নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারের পরামর্শেই ওষুধ সেবন করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট থাকবেন। এবং আপনাদের জন্য সতর্কতা আরো বেশি, আপনারা সমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলবেন, দিয়ে সবসময় মাস্ক ব্যবহার করবেন। শিশুদের প্রতিও যত্ন রাখবেন। আমাদের বিশেষ শিশুরা যারা আছে, নিজেরা হয়তো পারবে না, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সতর্ক রাখা পরিবারের অন্য সকল সদস্যদের দায়িত্ব। আপনারা সেই দায়িত্বটা খেয়াল রাখবেন এবং মানসিক স্বাস্থ্য আমাদের জন্য উজ্জীবিত থাকে। মানসিক মনোবল, যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল ধরে রাখবেন এবং এই নিয়মগুলো পালন করলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন দ্রুততার সাথে। এবং সকলের ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্য ভালো থাকে এমন কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন। সৃষ্টিশীল কাজে নিজে যেমন থাকবেন, আপনার বাসার শিশু এবং যারা বয়স্ক আছে, বয়োবৃদ্ধ আছে, তাদের দিকেও খেয়াল রাখবেন। সবাই মিলে সুস্থ থেকে সুস্থ বাংলাদেশ গড়ব, এই আমাদের প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সরাসরি দেখছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাণহানি 3,62,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন 4,612 জন। একদিনে আক্রান্ত হয়েছে 1,16,924 জন। এ নিয়ে আক্রান্ত 59 লাখ ছাড়ানো। 24 ঘন্টায় সবচেয়ে মৃত্যু যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1,223 জন, আক্রান্ত 22,600-এরও বেশি। এছাড়াও ব্রাজিলে 1,067, যুক্তরাজ্যে 377, রাশিয়ায় 174, মেক্সিকোতে 463 জনের প্রাণ গেছে। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী আবারও ভয়াবহ রূপে হানা দিয়েছে। কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবারও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু এই দেশটিতে। যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 17,68,000 আর মৃত্যু 1,03,000-এর বেশি। আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা 4,38,000 ছাড়িয়েছে, প্রাণহানি 26,000-এর বেশি। এদিকে এপ্রিল মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে কোভিডের মৃত্যু পর্যালোচনায় প্রায় দ্বিগুণ হয়েছে। প্রথমে এপ্রিলে 639 জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছিল, কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে এপ্রিলে মস্কোতে 1,561 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে আগামী সোমবার থেকে এক জায়গায় 6 জনের বেশি জড়ো হতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে 6 ফুট দূরত্ব রাখতে হবে। ফ্রান্স দ্বিতীয় ধাপের লকডাউন শিথিলের পথে হাঁটছে। বৃহত্তর প্যারিস অঞ্চল আর করোনা ভাইরাসের হটস্পট জোন বলে বিবেচিত হবে না। ফ্রান্সের বিপদ এখনও কাটেনি জানিয়ে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ্পে বলেছেন, লকডাউন শিথিল হলেও জনস্বাস্থ্য খাতের বিভিন্ন নির্দেশনার উপর নজর রাখা হবে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেনে এই প্রথম 24 ঘন্টায় মাত্র 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ বাড়ায় প্রায় 200 স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস শুরু করেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রায় 2 মাস লকডাউনের পর বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। নতুন স্বাস্থ্যবিধি মেনে চালু হবে অফিস, ব্যবসা এবং গণপরিবহন। কলম্বিয়ায় 1 জুলাই পর্যন্ত দেশজুড়ে কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে, যদিও দেশটির কিছু অংশে চলাফেরায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। জর্ডানে আগামী 5 জুন খুলে দেওয়া হবে মসজিদ ও গির্জা। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।